পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ের এর পরবর্তী টপিক আমাদের আছে দেখো ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। তো আগের পার্টগুলো যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবার বলছি দেখো যে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব মানে কি। তাহলে প্রথমে ঘনত্ব কাকে বলে বা কি হয়। দেখো আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো জল এবং মধু আছে, তাহলে সেই জল এবং মধুর মধ্যে জলের ঘনত্বটা কম হয় এবং মধুর ঘনত্বটা বেশি হয়। কেন হয়? কারণ দেখো জলের মধ্যে যে পরিমাণে অণুগুলো থাকে একক আয়তনে, মানে যে পরিমাণে আয়তন আছে সেই আয়তনের মধ্যে যেটুকু পরিমাণে অণুগুলো থাকে সেগুলো জলের ক্ষেত্রে কম হয় এবং মধুর ক্ষেত্রে বেশি হয়। তার মানে একক আয়তনে যে যত পরিমাণে অণুর সংখ্যা থাকে সেটা দ্বারা তার ঘনত্বটা নির্ধারিত হয়। তার জন্য একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। মানে একটা একক আয়তন মানে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যতটা পরিমাণে অণু থাকবে তখন সেটাতে তার আয়তন ঘনত্ব বলা হবে। জলের ক্ষেত্রে সেটা কম হয় এবং মধুর ক্ষেত্রে সেটা বেশি হয়, তার জন্য মধুর ঘনত্বটা বেশি হয়। তাহলে বললাম ঘনত্ব কাকে বলে, লিখো পদার্থের পদার্থের একক আয়তনে পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঠিক আছে, এটা। এবার দেখো তাহলে যদি ঘনত্ব মানে আমরা বলি, তাহলে ঘনত্ব সূত্রটা কি আসবে? ঘনত্ব মানে কি বললাম? একক আয়তনের ভর, তার জন্য আয়তনটা নিচে আসবে, যেটা একক হবে সেটা নিচে আসবে, আর উপরে যে ভর হয় সেটা বললাম। তাহলে এবার ঘনত্ব সমান কি পেলাম? ভর বাই আয়তন, এটা একটা সূত্র। এবার এখান থেকে দেখো ঘনত্বর ইংরেজি ডেনসিটি ডি, ডি সমান ভরের ইংরেজি এম আর আয়তনের ভি, তাহলে ডি সমান এম বাই ভি, এটা একটা সূত্র, তোমরা ভালোভাবে মনে রাখবা। এবার দেখো আমরা যে ঘনত্ব এখানে তার একক এবং মাত্রা বার করব, তারপরে আপেক্ষিক ঘনত্বটা কি সেটা আমরা বলবো। ঠিক আছে, তাহলে দেখো যে এককটা কি আসবে, আমরা জানি যে ঘনত্ব এখানে এসআই একক বার করব। তাহলে এখানে আছে ভর, ভরের একক এসআই একক কি হয়? কেজি। এখানে আয়তন একক কি হয়? মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, এটাকে বলা হয় তার এসআই একক। এবার যদি আমরা সিজিএস এককটা বার করি তাহলে কি আসবে? কেজির জায়গায় গ্রাম আর এখানে মিটারের জায়গায় সেন্টিমিটারের কিউব। তাহলে এটা হয়ে গেল দেখো এসআই একক কেজি পার মিটার কিউব, সিজিএস একক গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার আমরা বার করব যে 1 কেজি পার মিটার কিউব সমান কত কত গ্রাম পার সেমি কিউব সেটা। ঠিক আছে, মানে এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কিভাবে হবে দেখো। তাহলে 1 কেজি পার মিটার কিউব সমান, এখানে কেজি আছে এখানে গ্রাম, তাহলে 1 কেজিতে কত গ্রাম হয়? 1000 গ্রাম, বাই এখানে আছে মিটার এখানে সেন্টিমিটার, 1 মিটার 1 কত সেন্টিমিটার? 100। তার কিউব আছে তার জন্য এখানেও কিউব লাগবে। ঠিক আছে, গ্রাম পার সেমি কিউব। এবার দেখো এখানে আছে 3টে শূন্য আর নিচে কটা আসবে? নিচে আসবে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এবার দেখো এই 3টে শূন্য কাটবে, তাহলে আর 3টে শূন্য থাকবে, তাহলে আমরা পাবো যে 1 কেজি পার মিটার কিউব, 1 কেজি পার মিটার কিউব সমান 1/1000 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, তাহলে এটা দেখো ঘনত্বের এসআই এবং সিজিএস এককের সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে লিখবা। এবার দেখো যে ঘনত্বের এসআই সিজিএস এর মধ্যে সম্পর্ক, তারপর ঘনত্ব বার করলাম। এবার যদি আমরা মাত্রা বার করি ঘনত্বের ক্ষেত্রে সেটা কি আসবে? তোমরা জানো মাত্রা বার করা প্রথম চ্যাপ্টারে আমি দেখিয়েছি। তাহলে কিভাবে হয় দেখো, মাত্রা সমান দেখো আমরা কি বললাম যে ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন, ডি সমান কি আসে? এম বাই ভি। এবার দেখো এম মানে ভর, ভরের একক কি হয়? মাত্রা কি হয়? এম, আর আয়তনের মাত্রা কি হয়? এল কিউব। তাহলে এম বাই এল কিউব, এটা এলটা উপরে গেলে টু দি পাওয়ার -3, তাহলে এটা হয়ে গেল তার মাত্রা এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, এবার দেখো ঘনত্ব মানে বললাম যে পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো আপেক্ষিক ঘনত্ব মানে কি দেখো, আপেক্ষিক ঘনত্বটা অন্য একটা কোনো পদার্থের সঙ্গে কম্পেয়ার করে তুলনা করে পরিমাপ করা হয়। মানে দেখো যখন কোনো কিছু বোঝা অসুবিধা হয় তখন সেটাকে কম্পেয়ার করে তুলনা করা হয়। যেমন আমি ধরো বললাম যে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, তো এটার মানে কি যে পৃথিবী যতটা বড় তার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ঠিক তেমনই এখানে তুলনা করে একটা জিনিস পরিমাপ করা হবে, সেটা আপেক্ষিক ঘনত্ব। এবার কি তুলনা করা হবে দেখো, জলের সাপেক্ষে অন্য পদার্থের ঘনত্ব বা ওজন তুলনা করা হবে। তাহলে জলের সাপেক্ষে যখন কোনো অন্য পদার্থের আমরা ঘনত্বকে তুলনা করব সেটাকে তার আপেক্ষিক ঘনত্ব বলা হবে। মানে কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। এবার 4 ডিগ্রি সেলসিয়াস কেন ধরা হয় জলের ক্ষেত্রে সেটা প্রথম চ্যাপ্টারে বলেছিলাম, কারণ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব যেটা আছে এটা সবচেয়ে বেশি হয়।
কারণ জানো তোমরা নর্মালি যে কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তনটা বাড়ে এবং ঘনত্বটা কমে, কিন্তু জলের ক্ষেত্রে উল্টো হয়, জলের ক্ষেত্রে আয়তনটা কমে এবং ঘনত্বটা বাড়ে। তো এই ব্যতিক্রম দেখার জন্য জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াসটা বলা হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বললাম। এবার দেখো তাহলে কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, সেই দুটোর অনুপাতকে বলা হবে আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, আমি লিখছি, তোমরা লিখো যে আপেক্ষিক ঘনত্বটা কাকে বলে। এবার দেখো বলছি, তাহলে কোনো পদার্থের, লিখো, কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে। ঠিক আছে, এটা হলো আপেক্ষিক ঘনত্ব। অতএব দিয়ে লিখো আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ভালোভাবে মনে রাখো। তার মানে জলের সাপেক্ষে অন্য কোনো পদার্থের যখন আমরা ঘনত্বটা পরিমাপ করব, সেটাকে তার বলা হবে আপেক্ষিক ঘনত্ব। এবার দেখো জলের ক্ষেত্রে তোমরা যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, হ্যাঁ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের জলের ঘনত্বটা জানা থাকে, সেটা হয় 1000, ঠিক আছে, 1000 কিলো। যাই হোক, তাহলে বলছি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বটা হয় 1000। তার জন্য এখান থেকে আমরা একটা সূত্র বার করতে পারবো। দেখো যে পদার্থের ঘনত্ব সেটা আমরা লিখছি, দেখো এখানে এটা আর একটা সূত্র আসবে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে অঙ্কগুলো আসে, যদি এইখানে কোনো অঙ্ক আসে এটা থেকে। এবার 4 ডিগ্রি সেলসিয়াস যে জল ঘনত্ব, এটা ভাগ আছে, এদিকে কী হবে গুণ। তাহলে দেখো এখানে কি আছে আপেক্ষিক ঘনত্ব ইনটু এটা কি চলে আসবে, দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এবার অতএব যদি পদার্থের ঘনত্বটা আমরা বার করি, তাহলে পদার্থের ঘনত্ব সমান, দেখো আপেক্ষিক ঘনত্ব ইনটু এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কথাই বললাম 1000 দিয়ে, দেখো এটা একটা সূত্র খুব দরকারি, যে পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব ইনটু 1000। ঠিক আছে, মানে যখন কোনো আমরা জিনিসের ঘনত্ব পদার্থের ক্ষেত্রে বার করব, তখন যে আপেক্ষিক ঘনত্বটা আসবে তার থেকে 1000 গুণ করে দিলেই আমরা তার পদার্থের ঘনত্বটা পেয়ে যাব। তো এইভাবে দেখো আমরা এই যে একটা সূত্র খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে নোট করো। ঠিক আছে, তাহলে আমরা ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে জানলাম। নেক্সট এবার তোমাদের বইয়ে দেখা আছে পৃষ্ঠটান সম্পর্কে। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই দয়া করে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ, এবং তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিও একটু সবাইকে শেয়ার করে জানিয়ে দিও। ঠিক আছে, এবার আমি বলছি, দেখো পৃষ্ঠটান কি তোমাদের বইয়ে আছে, আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝাচ্ছি, তোমরা দেখো পৃষ্ঠটান মানে যখন কোনো বৃষ্টি বা জলের ফোঁটা তোমরা দেখবা আকাশ থেকে নিচে আসে, তখন সেটা অলওয়েজ গোলাকার হয়ে আসে। তারপর ধরো জল তোমাদের নিচে পড়ে গেল, তাহলে সেটা দেখবা গোলাকার আকৃতির হয়। এই যে গোলাকার কেন হয়? পৃষ্ঠটানের কারণে। কিভাবে? দেখো যে কোনো একটা তরলের মধ্যে তার ওপরে একটা টান ক্রিয়াশীল হয়, মানে একটা তরলের ওপরিতলে একটা টানের প্রভাবে সেটা সবসময় ছোট হওয়ার চেষ্টা করে। মানে ধরো আমরা কোনো একটা জিনিসকে বিভিন্ন প্রকারের তৈরি করলাম, ধরো এইভাবে দেখালাম, তাহলে ধরো আমি আর যে কোনো একটা এভাবে দেখিয়ে দিলাম। তাহলে এবার যে কোনো জিনিসের মধ্যে দেখো যদি আমরা ক্ষেত্রফলটা দেখি, দেখো তাহলে সবচেয়ে ছোট ক্ষেত্রফল কোনটা আসবে? এটুকু জাস্ট গোলাকারের ক্ষেত্রে। মানে নর্মালি যে কোনো জিনিসের মধ্যে সবচেয়ে কম ক্ষেত্রফল কার হবে? গোলাকার। তার জন্য পৃষ্ঠটান যখন হয়, মানে তরলের উপরে যখন একটা টান ক্রিয়াশীল হয়, তখন সেটা ছোট হওয়ার চেষ্টা করে, দিয়ে পৃষ্ঠটালটা কমতে সেটা কি হয়ে যায়? একটা গোলাকৃতি হয়ে যায়। তাহলে এই যে ঘটনা, সেটাকে পৃষ্ঠটান বলা হয়। মানে তরলের পৃষ্ঠটানের উপরে যে টান ক্রিয়াশীল হয় এবং যার জন্য তরলটি সংকুচিত হওয়ার চেষ্টা করে, সেটাকে তার পৃষ্ঠটান বলা হয়। আমি আরও উদাহরণ দিয়ে বলছি। দেখো যখন একটা ছোট ব্লেড বা কোনো কিছু যখন জলের ওপর রেখে দেওয়া হয়, দেখবা সেটা সহজে
মানে ডুবে না প্রথমে। তাহলে এই যে ভেসে যায়, কিছু কিছু জিনিস জলের উপর রাখলে ভাসতে শুরু করে, কেন? কারণ সেখানে একটা টান ক্রিয়াশীল হয়, পৃষ্ঠ টান দিয়ে, সেটা ওই টানের কারণে সেটা ডুবতে পারে না। তাহলে এটাও একটা পৃষ্ঠ টানের কারণে হয়। তাছাড়া আরও অনেক ঘটনা হয়, যেমন দেখো যখন অনেক স্পিডে ধরো কোনো একটা জিনিসকে টেনে নিয়ে যাওয়া হয়, তখন সেটা দেখবা জলের মধ্যে ডুবে যায় না। অনেক স্পিডে যখন টানা হয় কোনো একটা জিনিসকে, জলের মধ্যে সেটা ভাসতে থাকে। তাহলে সেটা কেন হয়? কারণ একটা টান ক্রিয়াশীল হয়, সেটার কারণে সেটা ডুবতে পারে না। সেই টানটাকে আমরা কি বলবো? পৃষ্ঠ টান। ঠিক আছে, পৃষ্ঠ টান কাকে বলে লিখো। তরলের তরলের যে ধর্মের তরলের যে ধর্মের প্রভাবে তরলের যে ধর্মের প্রভাবে মুক্ত পৃষ্ঠে মুক্ত পৃষ্ঠে মুক্ত পৃষ্ঠে টান ক্রিয়াশীল হয়, টান ক্রিয়াশীল হয় এবং তরলটি সংকুচিত হওয়ার প্রবণতা দেখায় তাকে পৃষ্ঠটান বলে। ঠিক আছে, এবার দেখো যখন পৃষ্ঠটানটা ক্রিয়াশীল হবে তখন সেটা অলওয়েজ একটা দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল হবে। মানে ধর এটা কোনো একটা তরলের জিনিস আছে, তাহলে সেটার মধ্যে ধরো আমরা তরলটা রেখেছি, তাহলে সেটা এইভাবে ভাবতে পারো যে সেটা একটা দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল হবে। মানে দেখো যে টানটা এইভাবে দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল হয়, তার জন্য যে পৃষ্ঠ টানটাকে এভাবে বলা যায় যে একক দৈর্ঘ্যের মধ্যে যে পরিমাণে টান ক্রিয়াশীল হয় সেটাকে পৃষ্ঠটান বলে। কি বললাম? একক দৈর্ঘ্যের মধ্যে যে পরিমাণে টান মানে বল ক্রিয়াশীল হয় সেটাকে পৃষ্ঠটান বলা হয়। তার জন্য অতএব দিয়ে আমরা এটা লিখতে পারবো যে পৃষ্ঠটান সমান, দেখো একক দৈর্ঘ্য, তার জন্য দৈর্ঘ্যটা নিচে আসবে, একক দৈর্ঘ্যের উপরে যে বল হয় সেটা, তার জন্য বল বাই দৈর্ঘ্য দিয়ে আমরা পৃষ্ঠটান সমান কি পেয়ে গেলাম? বল বাই দৈর্ঘ্য। খুব একটা ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা, পৃষ্ঠটান সমান বল বাই ক্ষেত্র। এবার বল বাই দৈর্ঘ্য, এবার এখান থেকে একক যদি বার করি তাহলে বলের একক কি হয়? নিউটন, দৈর্ঘ্যের একক কি হয়? মিটার, তাহলে পৃষ্ঠটান একক কি হবে? নিউটন পার মিটার, এটা হয়ে যাবে এসআই একক। সিজিএস একক নিউটনের জায়গায় কি চলে আসবে? ডাইন, আর মিটারের জায়গায় সেন্টিমিটার, তাহলে ডাইন পার সেন্টিমিটার, এটা হয়ে গেল সিজিএস একক। তাহলে ভালোভাবে মনে রাখো যে এসআই এবং সিজিএস একক, নিউটন পার মিটার, ডাইন পার সেন্টিমিটার, এটা হয় একক। কার একক এগুলো? পৃষ্ঠটানের একক। পৃষ্ঠটানের বাস্তব যে উদাহরণগুলো আছে সেগুলো সবচেয়ে দরকারি, তোমরা মনে রাখবা। যেটা আমি বলছিলাম যে জলের ক্ষেত্রে যখন জলের গোলাকার আকৃতিটা ধারণ হয় সেটা পৃষ্ঠটানের কারণে হয়। কোনো একটা ব্লেড বা কোনো কিছু ভাসে জলে, পৃষ্ঠটানের কারণে। একটা কোনো মানুষ বা কোনো কিছু যখন অনেক স্পিডে যায় তখন দেখবে সেটা জলের মধ্যে ডুবে না, তাহলে এটা হয় পৃষ্ঠটানের কারণে। তাছাড়া আর একটা এক্সপেরিমেন্ট তোমরা করতে পারো, সাবান জলের মধ্যে, সাবান জল একটু নিয়ে নিবা, তারপর সেটাতে একটা সুতো রেখে দিবা, দিয়ে যখন ওই সাবান জলের মধ্যবর্তী অংশটাতে তোমরা সেটা হটিয়ে দিবা, মানে একটু জাস্ট এভাবে টাচ করবা, তখন সেটা যদি ওই যে ফেনাগুলো আছে সেগুলোতে যদি না থাকে তাহলে ওই পুরোটা সুতো একদমই গোল আকৃতি হয়ে যাবে, একদম পারফেক্ট সার্কেল গোল হয়ে যাবে। তাহলে তেমন কেন হয়? কারণ তরলে সব দিকে সমানভাবে পৃষ্ঠটান ক্রিয়াশীল হয়, তার জন্য পৃষ্ঠটানটা থাকার কারণে যে পৃষ্ঠটানটা সবসময় চারিদিকে টানার চেষ্টা করবে, দিয়ে সেটা গোল আকৃতি ধারণ করবে। তাহলে এই কয়েকটা বিষয় পৃষ্ঠটানের কারণে হয়, খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। এবং পৃষ্ঠটানের কারণে আরও অনেক বিষয় হয়, তোমরা সব কিছু নজর রাখবা। ঠিক আছে, এবার আমরা পৃষ্ঠটানের কারণে মানে পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা জানবো। আচ্ছা, তোমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো, দিয়ে তোমাদের ক্লাসে প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর সেখানে পেয়ে যাবা, মানে তোমাদের আর একটা খুঁজতে হবে না। তো সেটা তোমরা অবশ্যই সেভ করে নিও, তোমাদের অনেকটাই উপকার হবে। ঠিক আছে, এবার আমি বলছি যে পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে, তোমরা একটু লিখবা যে পৃষ্ঠটান এভাবে কি কি বিষয়ের উপর নির্ভর করে। হেডিং। এবার দেখো আমি বলছি, প্রথমে উষ্ণতার উপর নির্ভর করে। কিভাবে? দেখো কোনো একটা পদার্থের যখন উষ্ণতা বৃদ্ধি পায়, মানে ধরো সেটার আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম, যেমন জলের ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি করব তাহলে যে জলের অণুগুলো আছে সেগুলোর মধ্যে যে গতিশক্তিটা বৃদ্ধি পাবে। এবার গতিশক্তি বাড়ার কারণে সেগুলোর মধ্যে যে টানটা যেটা ক্রিয়াশীল সেটা আর হতে পারবে না, কারণ দেখো সেগুলো গতিশীল থাকার চেষ্টা করবে, তার জন্য সেই টানটা ভালোভাবে ক্রিয়াশীল হবে না, তার জন্য উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পয়েন্ট তোমরা ভালোভাবে লিখবা, আমি যে সংক্ষেপে লিখছি যে উষ্ণতা যখন বাড়বে
তখন পৃষ্ঠটানটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, এটা একটা প্রথম পয়েন্ট। নেক্সট, তারপরে কি হয় দেখো, কোনো তরলের মধ্যে যে পরিমাণে দূষণ থাকে, দূষণ মানে কি, ধরো তরলের মধ্যে কোনো একটা কিছু মিক্স করে দিলাম, আমরা মিশিয়ে দিলাম, তাহলে যখন কোনো দূষণ বাড়বে তখন ধরো কোনো একটা জিনিসের মধ্যে টান ক্রিয়াশীল হচ্ছে, এবার সেই টানের মাঝে যদি কোনো একটা জিনিস চলে আসে তাহলে সেই টানটা ভালোভাবে ক্রিয়াশীল হবে না, স্বাভাবিক। তার জন্য কোনো যখন পদার্থের তরলের মধ্যে দূষণ বৃদ্ধি পায় তখন দূষণ বাড়লে পৃষ্ঠটানটা কমে যাবে। ঠিক আছে, তাহলে বললাম যখন দূষণ বাড়ে তখন পৃষ্ঠটান কমে। তাহলে 2 নম্বর পয়েন্ট দেখো, যে জলের বা তরলের মধ্যে দূষণ বাড়লে পৃষ্ঠটান কমে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা, এগুলো তোমরা ভালোভাবে লিখবা। নেক্সট, তারপরে আর কি হয়, যখন কোনো অজৈব পদার্থ, অজৈব পদার্থ যেমন NaCl, দেখো জৈব পদার্থ মানে কি, যেখানে কার্বন থাকে, আর অজৈব মানে NaCl, দেখো যেমন এটা একটা লবণ। তাছাড়া আরও অজৈব যৌগ অনেক আছে, জল অজৈব যৌগ, তাছাড়া আরও আছে সাবান, অনেক কিছু। তাহলে এবার যখন কোনো অজৈব যৌগ এসের মধ্যে দেওয়া হয়, মানে তরলের মধ্যে দেওয়া হয়, তখন সেগুলোর মধ্যে আয়ন সৃষ্টি হয়। এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হওয়ার কারণে তোমরা জানো যে আয়নের প্রভাবে সেখানে আকর্ষণ বল হয়, মানে প্লাসে এবং মাইনাসে আকর্ষণ হয়। সেই আকর্ষণ বলের কারণে যে টান আছে সেটা আরও বেশি হয়ে যায়, কারণ আকর্ষণটা হয়, তার জন্য যে টানের প্রভাবটা আরও বেশি হয়। তাহলে অজৈব পদার্থ যখন দেওয়া হয়, অজৈব পদার্থ যদি দেওয়া হয় তাহলে পৃষ্ঠটান কী হবে, বাড়বে। হ্যাঁ, পৃষ্ঠটান বাড়বে, খুব একটা দরকারি পয়েন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে, আর একটা কি আছে দেখো, যখন কোনো জৈব পদার্থ দেওয়া হয়, জৈব পদার্থ মানে কি, যেমন সাবান, তাছাড়া অ্যাসিটিক অ্যাসিড, তাছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, মৃদু অ্যাসিড যেগুলো, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো হয়, যেমন ধরো আমি বলছি কার্বন দিয়ে যেগুলো তৈরি, মিথেন, ইথেন, এগুলো। তাহলে এইসব যখন পদার্থগুলো দেওয়া হবে তখন তরলের পৃষ্ঠটান কমবে, কারণ এগুলো দূষণের মতো কাজ করবে, মানে যখন আমরা এই জিনিসগুলো দিব তখন সেগুলো আর আকর্ষণ তো হবে না, তাছাড়া যে টানটা ক্রিয়াশীল হবে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তার জন্য তাদের মধ্যে দূষণের মতো আচরণ করবে, দিয়ে পৃষ্ঠটানটা কমতে শুরু করবে। ঠিক আছে, তারপরে 4 নম্বর যেটা বলছি, জৈব পদার্থ যদি বাড়ে তাহলে পৃষ্ঠটানটা কি হয়ে যাবে, জৈব পদার্থ বাড়লে পৃষ্ঠটানটা কমে যাবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট খুবই দরকার ছিল তোমাদের ভালোভাবে মনে রাখবা। আজকে লাস্ট টপিক আমরা পড়বো সান্দ্রতা। তো সান্দ্রতা মানে তোমরা দেখেছো নদী বা কোনো কিছুর মধ্যে, ধরো নদীর জল প্রবাহ ঘটছে, তাহলে তাদের মাঝে যে জলগুলো আছে সেই মাঝকার জলগুলো দেখবা বেশি স্পিডে প্রবাহ হয় এবং ধারের জলগুলো কম স্পিডে প্রবাহ হয়। আশা করছি এটা দেখেছো। বললাম মাঝের জলগুলো বেশি স্পিডে যায় এবং ধারের জলগুলো কম স্পিডে যায়। তো এমনটা কেন হয়, দেখো সান্দ্রতার কারণে হয়। সান্দ্রতা মানে ধরো এটা কোনো একটা নদী বা কোনো কিছু আছে, এবার এটার মধ্যে ধরো জলটা প্রবাহ হচ্ছে এভাবে। ঠিক আছে, তাহলে এবার মাঝের যে জলগুলো আছে দেখো সেখানে কোনো বাঁধা নেই, কিন্তু এই যে ধারে জলগুলো আছে সেগুলো এই ধারে বাঁধা আছে, তার জন্য জলগুলো যখন যাওয়ার চেষ্টা করবে তখন মাঝের জলগুলো একটু বেশি স্পিডে চলতে শুরু করবে। ঠিক আছে, আর যে এই যে জলগুলো আছে সেগুলো কম স্পিডে যাবে, কারণ এই যে বাঁধা আছে এখানে ধাক্কা লাগবে। তাহলে এই যে বাঁধাটা হলো, মানে তরলের দেখো এই যে পদার্থের মানে এই তরলগুলো বাঁধা পাবে, তার জন্য তার আশেপাশের স্তরের যে জলগুলো আছে সেগুলো বাঁধার সৃষ্টি হবে, মানে এই জলগুলোর কারণে, এই ধারের জলগুলোর কারণে যে এই ধীরে ধীরে মাঝের জল পর্যন্ত একটা বাঁধার সৃষ্টি হবে, সেই বাঁধাটাকে বলা হয় সান্দ্রতা। ঠিক আছে, তাহলে সান্দ্রতা কাকে বলে, তরলের দুটি স্তরের মধ্যে যদি আপেক্ষিক বেগের পার্থক্য থাকে তাহলে তরলের বেগ, আপেক্ষিক বেগ হ্রাস পায়, এই ঘটনাটাকে বলা হয় তরলের সান্দ্রতা ধর্ম। ঠিক আছে, এবার দেখো যে সান্দ্রতা কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, দেখো সান্দ্রতা পদার্থের ঘনত্বের উপরে নির্ভর করবে। কিভাবে ঘনত্বের উপর নির্ভর করবে, কারণ যখন কোনো জিনিসের ঘনত্বটা বাড়বে জানো, এবার ঘনত্ব বাড়লে সেখানে বাধার পরিমাণটা অনেক বেশি হবে। যেমন জল এবং মধু কোনটা বেশি ফ্লো হতে পারবে, যেতে পারবে, জলটা তাড়াতাড়ি যেতে পারবে, কিন্তু মধুটা ঘনত্ব বেশি তাই সেটা তাড়াতাড়ি যেতে পারবে না। তারপরে যে পৃষ্ঠটালের ক্ষেত্রফল আছে, মানে যে ক্ষেত্রফলটা আছে যতটা বেশি হবে, মানে জায়গাটা যত বড় হবে তত বাঁধাটা কম হবে, এবং ক্ষেত্রফল যত কমবে তত বাঁধাটা তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে যে সান্দ্রতা কাকে বলে, লিখো তরলের তরলের দুটি দুটি স্তরের স্তরের মধ্যে আপেক্ষিক
আপেক্ষিক বেগের বেগের পার্থক্য থাকলে বেগের বেগের হ্রাস ঘটে। বেগের হ্রাস ঘটে। দেখো, তরলের এই ধর্মকে সান্দ্রতা বলে। তরলের এই ধর্মকে সান্দ্রতা বলে। ঠিক আছে, এবার বললাম যেটা সান্দ্রতা নির্ভর করে 1 নম্বর যেটা বলছিলাম, দেখো তরলের ঘনত্ব, আর 2 নম্বর কি বলছি দেখো ক্ষেত্রফলের ওপর। হ্যাঁ, ক্ষেত্রফলের ওপর আর তরলের ঘনত্বের ওপর সান্দ্রতা নির্ভর করে। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো তোমরা, পৃষ্ঠটানে সিজিএস একক কী? আজকে আমি পড়ালাম, তোমরা বলো পৃষ্ঠটানে সিজিএস একক কী। এবং যে প্লেলিস্টটা তোমাদের ডিসক্রিপশনে আছে সেটা সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা। আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এটা কমেন্টের মধ্যে বলো পৃষ্ঠটানে সিজিএস একক কী।